আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের ফিরহাদ হাকিম গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসটা দখল করে ঋতব্রতর হাতে তুলে দিয়েছেন এক প্রকার। সাধের ববি, সাধের ফিরহাদ কোট আনকোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় গদ্দারি করেছেন। আজকে আবার একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ পিসির অত্যন্ত ঘনিষ্ঠ নেত্রী গদ্দারি করলেন। বারবার পিসি ভাইপোর সঙ্গে তাদের ঘনিষ্ঠ সব নেতা নেত্রীরা গদ্দারি করে করে চলে যাচ্ছেন, আর পিসি আর ভাইপো ফেসবুক লাইভে এসে এসে কথা বলছেন। এই জিনিস দেখতে দেখতে বাংলার মানুষের এখন দৈনন্দিন জীবন চর্চার মধ্যে পড়ে গিয়েছে এই সমস্ত নাটকগুলো। চন্দ্রিমা ভট্টাচার্য আজকে খুব দুঃখ করে বললেন যে কালকে আমি পার্টি অফিসে বসেছিলাম, ওরা এসে দখল করতে এলো, আমি তাদের সঙ্গে একটু দেখা করলাম, তাই বলে আমার দিকে প্রশ্ন তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই আমি পার্টিটা ছেড়ে দিলাম, তাই আমি ঋতব্রতদের দিকে চলে গেলাম। ঋতব্রতদের দিকে তিনি গেছেন কিনা এখনো ক্লিয়ার করেননি, কিন্তু এটা স্পষ্ট করেছেন যে তিনি খুব দুঃখ পেয়ে মর্মাহত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর অভিমানী হয়ে পার্টিটাকে ছেড়ে দিলেন। আসলে নিজেদের স্বার্থের উদ্দেশ্যে আসলে এই সমস্ত নেতারা চুরি দুর্নীতির তকমা সরাতে এখন নতুন তৃণমূল করে ভাবছেন যে বাংলার মানুষ আপনাদের চরম কুশাসনের কথা ভুলে যাবে, দুর্নীতির কথা ভুলে যাবে, চুরির কথা ভুলে যাবে, সন্ত্রাসের কথা ভুলে যাবে। চরম কুশাসনের কথা বাংলার মানুষ ভুলবে না। যতই নতুন তৃণমূলে যান, যতই বালিশ চাটা তৃণমূলে যান, যা চটি চাটা তৃণমূল তাই বালিশ চাটা তৃণমূল, তৃণমূলে সবাই চোর। এই কথা বারবার বাংলার অনেকেই বলে থাকেন, আমি সেই কথা তুলে ধরছি। এইটুকু বলতে পারি, চন্দ্রিমা ভট্টাচার্য থেকে ফিরহাদ হাকিম পিসি ভাইপোর সঙ্গ তো ত্যাগ করেছেনই, পিসি ভাইপোর সঙ্গ ত্যাগ করাই শ্রেয়, কিন্তু নতুন জায়গায় গিয়ে আপনারা যে গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা হয়ে গেলেন এমনটা নয়। আমি শোনাবো দুটো বাইট, কি বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য আর পাল্টা কি বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। দিদি, আপনার আনুগত্য নিয়ে তো কোনো প্রশ্ন ছিল না দলের মধ্যে, কি এমন হলো দিদি আজকে আনুগত্য ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের ছায়াসঙ্গী, বহু পুরনো ফটো আমরা দেখেছি, আজ দল থেকে বেরিয়ে যেতে হলো? না, সেটা হচ্ছে যে আনুগত্য নিয়ে প্রশ্নটা উঠে গেছে। তার কারণ হচ্ছে যে কালকে যে ঘটনার পরে সেখানে যদি বলেন তারপরে আমায় শুনতে হয় যে আমি সব ভবনটা তুলে দিয়েছি, সেই কারণেই তো দুঃখটা পেয়েছি। আমি যদি প্রি প্ল্যান করতাম তাহলে এই দুঃখটা আমার হতো না, আমি পদত্যাগ করতাম না। দুঃখের পদত্যাগ এটা। আজকেই তার জন্য কাউকে পদত্যাগ করতে হলো। আসল ঘটনা তা নয়, উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে আমি খুব দুঃখ পেয়েছি, তাই আমি তৃণমূলটা ছেড়ে দিলাম। আমি অনুগতভাবে বসেছিলাম পার্টি অফিসে, ফিরহাদ হাকিমরা এসে আমার থেকে চাবি নিয়ে নিল, সবাই ভাবলো মমতা বন্দ্যোপাধ্যায় আমার দিকে প্রশ্ন তুললেন, তাই আমি দলটা ছেড়ে দিলাম। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আই ডোন্ট কেয়ার। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি কেয়ার করেই বা কি করবেন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি, আপনি কেয়ার করলে কার কি এসে যায়? আপনার সাথে আছে কে? আপনার কেয়ারের কথা চিন্তা করছে কে? আপনার সবচেয়ে ঘনিষ্ঠ নেতা নেত্রীরা আপনাকে ত্যাগ করে দিয়েছে, তারাও আপনার ব্যাপারে আর কেয়ার করে না, আর বাংলার মানুষও আপনার ব্যাপারে কেয়ার করে না। কিন্তু এটাও স্পষ্ট করে দিই, চন্দ্রিমা ভট্টাচার্য থেকে ফিরহাদ হাকিম যে কলকাতাকে পাকিস্তান বানাতে চেয়েছিল, যে বলেছিল যে যারা হিন্দু ঘরে জন্মগ্রহণ করে তারা
দুর্ভাগ্য তাদের, এরা নতুন তৃণমূলে গিয়ে যদি ভাবে ইমেজ ক্লিয়ার করে বাংলার মানুষ এদের মেনে নেবে, এমনটা হচ্ছে না স্যার। এটাই আমি বাংলার মানুষকে আজকে প্রশ্ন করছি। কিশলয় অগ্নিবাণের আজকের পোল কোশ্চেন, আপনারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গিয়ে এই পোল কোশ্চেনের উত্তর দিতে পারেন। আজকের পোল কোশ্চেন আপনাদের স্ক্রিনে। কিশলয় অগ্নিবাণে আমি প্রশ্ন করছি, দর্শকরা যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে, তাদের জন্য প্রশ্ন, ভাইপো ছাড়া সবাই হাত ছাড়বে মমতার? এই প্রশ্নের উত্তর আপনারা দিন সোশ্যাল মিডিয়ায় গিয়ে। কিশলয় অগ্নিবাণের পোস্টে আপনারা দেখতে পাবেন, ফেসবুক, এক্স হ্যান্ডেল আর ইউটিউবে, সেখানে গিয়ে ইয়েস নো উত্তর দিতে পারবেন, কমেন্ট করতে পারবেন। শোয়ের শেষে এই পোল রেজাল্ট আমি আপনাদের দেখাবো। কিশলয় অগ্নিবাণে আমি কিছুদিন আগেই প্রশ্ন তুলেছিলাম এবং কিছুদিন আগেই তথ্য দেখিয়েছিলাম যে কিভাবে চটি চাটা তৃণমূল বাংলার মানুষ বলছে আর বালিশ চাটা তৃণমূল বাংলার মানুষ বলছে, এই বালিশ চাটা তৃণমূলে একের পর এক যারা যাচ্ছে তারা এক প্রকার নিজেদের ইমেজ হোয়াইট ওয়াশ করতে চাইছে। তারা যেন এখন ভালো হয়ে গিয়েছে, তারা যেন খুব ভালো, ঋতব্রত খুব ভালো হয়ে গিয়েছে এখন, এমন দেখানোর চেষ্টা করছে। বিজেপি স্পষ্ট করছে যে তৃণমূলের সবাই চোর। বিজেপির মুখপাত্রদের জিজ্ঞেস করলে তারা বলছে চটি চাটা তৃণমূল আর বালিশ চাটা তৃণমূলে কোনো তফাৎ নেই, যা চটি চাটা তৃণমূল তাই বালিশ চাটা তৃণমূল। কেন চটি চাটা আর বালিশ চাটা বলছে? কারণ বাংলার মানুষ বলে। সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পারেন, আমি বাংলার মানুষের কথাগুলো শুধু তুলে ধরছি নিমিত্ত মাত্র হয়ে। চটি চাটা তৃণমূল বা বালিশ চাটা তৃণমূল যেই হোক না কেন, চুরি করে থাকলে তাদের যে শাস্তিও হবে, এমনটাও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন। যে ক্যাম্পে যান, যেখানে যান, আপনারা চুরি করে থাকলে তার বিচার হবে। কিন্তু কালকে থেকে আমরা কি নাটক দেখছি, বহুদিন ধরে দেখছি, কালকে থেকে নাটকটা আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে। চটি চাটা তৃণমূলের অফিস দখল করে নিচ্ছে বালিশ চাটা তৃণমূল। আর চটি চাটা তৃণমূলের একজন নেত্রী, যে এখন বালিশ চাটা তৃণমূলে চলে গেলেন, তিনি কালকে অফিসে বসেছিলেন। তিনি চটি চাটা তৃণমূলেরই প্রতিনিধি হয়ে অফিসে বসেছিলেন নাকি, কিন্তু চটি চাটা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নাকি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলে আজকে তিনি অভিমানে, রাগে চটি চাটা তৃণমূল ছেড়ে বালিশ চাটা তৃণমূলে চলে গিয়েছেন। আমি বুঝতে পারছি না যে চটি চাটা তৃণমূল আর বালিশ চাটা তৃণমূলের এই টানাটানি আর নাটক কদিন চলবে। আসলে তৃণমূল কংগ্রেস মানেই চোর, এমনটা বাংলার মানুষ তথা বাংলার এই মুহূর্তে শাসক দল বিজেপি বারবার স্পষ্ট করছে। কিশলয় অগ্নিবাণের প্রথম অগ্নিবাণ, প্রথম প্রশ্ন ফুল স্ক্রিনে দেখাবো, আমি ফুল স্ক্রিনে দেখাবো। কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ নিয়ে আমি আজকের ডিবেটের প্রথম অংশে যাব। প্রশ্ন করছি আমি কিশলয়, অভিমান মুখোশ শিবির বদলের মূল লক্ষ্য কি স্বার্থসিদ্ধি? স্বার্থসিদ্ধি করার জন্য, নিজের ওপর থেকে চোর দুর্নীতিবাজ তকমা সরানোর জন্য এই নেতা নেত্রীরা, তথাকথিত নেতা নেত্রীরা চলে যাচ্ছেন এখন ঋতব্রতপন্থী তৃণমূলের দলে। সেটা তারা সফল হবেন? প্রশ্ন করব আমি কিশলয়ের অগ্নিবাণে। কিশলয়ের অগ্নিবাণ সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনের টিআরপি নিরিখে 1 নম্বর ডিবেট শোতে আজকে যারা উপস্থিত রয়েছেন পরিচয় করাবো। অব্র সেন রয়েছেন বিজেপি মুখপাত্র, মণিশঙ্কর চ্যাটার্জি রয়েছেন আইনজীবী, দেবাশিস ঘোষ থাকছেন রাজনৈতিক বিশ্লেষক, দেবাশিস চৌধুরী রয়েছেন অধ্যাপক, নীলাভ ব্যানার্জি রয়েছেন আইনজীবী, আকরুজ্জামান থাকবেন আমার সঙ্গে, রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক, বাংলার মানুষের ভাষায় বালিশ চাটা তৃণমূলের বিধায়ক, বিধানসভার মুখ্য সচেতক বটে। আমি অব্রকে দিয়ে শুরু করি, তারপর মণিশঙ্কর দার উত্তর নিই। অব্র, গতকাল ফিরহাদ হাকিম গিয়ে বললেন একটু ঘুরতে এসেছি পার্টি অফিসে, অনেকদিন পর এলাম, এবং সেই পরিপ্রেক্ষিতে ওখানে নাকি চন্দ্রিমা ভট্টাচার্য আগেই উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি প্রশ্ন তুলে দিয়েছেন, তাই চন্দ্রিমা ভট্টাচার্য চটি চাটা তৃণমূল ছেড়ে বালিশ চাটা তৃণমূলে চলে গিয়েছেন আজ, মানে মনে হচ্ছে তাই ইস্তফা দিয়ে দিয়েছেন। আপনাদের কি কোনো হাত আছে নাকি এর পিছনে? একটু পরেই মণিশঙ্কর দা মনে এটাই বলতে চলেছেন, বলুন অব্র। কিশলয়, দেখো, গণতন্ত্রে কোনো দল হারতে পারে, কোনো দল জিততে পারে, কিন্তু মানুষ হারে, হারার পর পায়জামা ভিজিয়ে দেয়, এটা আমরা কিন্তু এর আগে দেখিনি। আমি বলছি আমাদের একজন এমএলএ দেবদাস মণ্ডল, তিনি কিন্তু বলেছিলেন তার বিরুদ্ধে ওই চালচোর যে দাঁড়িয়েছিল হেরে যাচ্ছে দেখে নিজের পাজামা ভিজিয়ে দিয়েছিল। এখানে এই ব্যাপারটা থামেনি। আমরা দেখেছি একজন তৃণমূলের নেতা ডিম খাচ্ছে, ডিম খেতে খেতে তার প্যান্ট খুলে যাচ্ছে, এটাও আমরা দেখিনি। আমরা দেখেছি এর আগে মাথায় লুঙ্গি পরতেও দেখিনি। আমি জানতাম লুঙ্গিটা কোমরের নিচে পড়ে, দেখছি ভাই তৃণমূল হেরে গেছে মুখে লুঙ্গি জড়িয়ে নিচ্ছে, এটাও আমরা দেখিনি। আমরা তো এটাও দেখিনি যে রাস্তায় খালি পায়ে বারমুডা পরে হাঁটবে হেরে যাওয়ার পর। আমি বলছি এই বিচিত্র তৃণমূল, এদেরকে সিরিয়াসলি কি নেওয়া যায়? একবার ভাবুন তো। আমি বলছি চন্দ্রিমা ভট্টাচার্য আজকে তো দারুণ কথা বললেন, উনি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, উনি বাজেটের ব্যাপারে কিছু ওনার সঙ্গে আলোচনাই করা হয়নি।
মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন ঠিক করলেন, অব্র, একটা ট্রেডমিলে তো দুজন উঠতে পারবেন না। আমি বলছি এই জায়গাটা খুব একটা সিরিয়াস ব্যাপার, কিশলয় বোঝো। হ্যাঁ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন মুখ্যমন্ত্রী, উনি ঠিক করলেন ট্রেডমিলে দৌড়ে দৌড়ে বাজেট উনি লিখবেন, কিন্তু এই আলোচনাটা উনি চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে করলেন না। উনি যদি আলোচনাটা করতেন তাহলে হয়তো ওই ট্রেডমিলে চন্দ্রিমা ভট্টাচার্য উঠে পড়ে দৌড়াতেন, দুজনে মিলে দৌড়ে দৌড়ে বাজেটটা লেখা হতো। আমি বলছি একটা তো টিম ওয়ার্ক থাকবে, সেই টিম ওয়ার্কটাও কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী করেননি, একা একা ট্রেডমিলে দৌড়ে ওই বাজেটটা লিখেছেন। আমি বলছি এই দলটাকে সিরিয়াসলি কি করে নেব? এই দলের আরেকজন নেতা ভাইপো, মহান ভাইপো, যুবরাজ ভাইপো, আরে ভাই সে রাতের বেলা জেগে জেগে কি এমন দেখে যে 5-7 বছর ধরে ওর চোখই ঠিক হচ্ছে না, চোখ খালি খারাপ হয়ে যাচ্ছে, কখনো শুধু চোখে আঞ্জনি, কখনো যদি চোখে ফোড়া। এগুলো ভালো না, পার্সোনাল অ্যাটাক করা উচিত না। কোনো পার্সোনাল কমেন্ট করছি না, কি চলে সত্যি তো 5-7 বছর ধরে চোখ খুব ঠিক হচ্ছে না, কখনো চোখে ফোড়া হচ্ছে, কখনো চোখে লুজ মোশন হচ্ছে, কখনো চোখে আঞ্জনি হচ্ছে, কখনো চোখে জয় বাংলা হচ্ছে। ভাই ওটা চোখ না কি, এবং কি দেখো ভাই তুমি, কি এমন রাত্রেবেলা জেগে জেগে দেখছো যে চোখ ঠিক হচ্ছে না? এবং আমেরিকার সর্বোচ্চ লেভেলের হাসপাতালে যাচ্ছে, কোটি কোটি টাকা খরচ করছে, তাও নাকি 7 বছর ধরে ওর চোখ ঠিক হয় না। কিন্তু আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সরাসরি অভিযোগ করেছেন একটু আগে লাইভ করে যে ওই তৃণমূলটা মানেই বিজেপি, মানে ঋতব্রত তৃণমূলটা আসলে বিজেপি। তিনি বলছেন, আমি একবার বাইকটা শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, তারপর উত্তর না, এর উত্তরটা দেবে অব্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর দিতে হবে তো। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, আসলে নাকি বিজেপি কিন্তু দেখাচ্ছে তৃণমূল। দেখুন, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে, যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না, কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। মনে রাখবেন, আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেঈমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তারা আমি বলবো যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপি থেকেই জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত, ভাবেন কি যে আমি মরে গেছি? ভাবেন কি আমাদের কর্মীরা মরে গেছে? ভাবেন কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মরে গেছে? আপনারা কি ভাবছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মরে গেছে, এটা ভাবছেন অব্র? আমি বলি কিশলয়, আসি প্রত্যেকে, আমি বলি শেষ করুন। বালিশচাটা তৃণমূল, চটিচাটা তৃণমূল, তারা তৃণমূল করুক, নিজেরা নিজেদের মতো থাক। ভারতীয় জনতা পার্টিতে এইসব এলিমেন্টের কোনো জায়গা নেই। আমরা ডাস্টবিনের জিনিসপত্র নিই না, পরিষ্কার কথা। আমি বলছি মুখ্যমন্ত্রী প্রাক্তন মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা কথা বলেছেন, উনি বলেছেন আমার প্রতীক নিয়ে নেবেন, প্রতীক আমার লাগে। আমি বলছি যেটা উনি লাইভে বলেননি, আমি বলে দিচ্ছি, ওনার দলের নতুন প্রতীকটা হতে চলেছে এক ঝুড়ি পচা ডিম। এটা ওনার দলের নতুন প্রতীক, যে মানে কালীঘাট তৃণমূল, চটিচাটা তৃণমূল। আমি বলছি এই দলটাকে কি গণতন্ত্রে সিরিয়াসলি নেওয়া যায়? আমরা দেখতে পেলাম আজকে তো আরেকটা ব্রেকিং নিউজ, ওই চালচোর বালুর মেয়ে ক্যান্টিনে খেয়ে 1 বছরে বিল করেছে 1 কোটি টাকা। মানে পেট না রাহু বোঝা যাচ্ছে না, সবকিছু গিলে নিচ্ছে এরা। আমি বলছি এই দলটা গণতান্ত্রিক দল, এই দলটা পলিটিক্যাল দল, এই দলটাকে নিয়ে কি ভালো কথা বলবো? এক সেকেন্ড, আমার এই দলটা উঠে গেলে সমাজের কল্যাণ। মণিশঙ্কর উত্তর নেব এবং সবার কাছে যাব। ঋতব্রত শিবিরকে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। ঋতব্রত শিবিরকে নোটিশ নির্বাচন কমিশনের, অর্থাৎ কোট আনকোট বালিশচাটা তৃণমূলকে নোটিশ দিল নির্বাচন কমিশন। ঋতব্রতদের থেকে জবাব চাইলো জাতীয় নির্বাচন কমিশন। মমতার চিঠির প্রেক্ষিতে জবাব তলব। 6 জুলাই বিকেলের মধ্যে লিখিত জবাব তলব। সমস্ত নথি ও মন্তব্যের কপি মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্ত নথি পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আমি যাই, মণিশঙ্কর দা, আপনি কাউন্টার করবেন না সমর্থন করবেন আজকে আমি বুঝতে পারছি না, মানে আপনি কোন তৃণমূলের হয়ে বলবেন না বিজেপির হয়ে বলবেন? মণিশঙ্কর দা কি বলবেন? এই সবাই চলে যাচ্ছে, চন্দ্রিমা ভট্টাচার্য চলে গেল। আমি মনে করি না এখানে যারা প্যানেলে আছে তারা আমার সবাই অভিভাবক, মানে আমাকে কোনো প্রশ্ন করবেন তার উত্তর দিতে আমি বাধ্য। এটা না ডিবেটে এসে প্রশ্নের উত্তর দেবেন না, এরকম ব্যাপার হওনি যে তুমি আমার গার্জিয়ান হয়ে গেছে। আপনাকে প্রশ্ন করলে আমি বলছি গণতন্ত্রে একটা শাসক দল থাকে, একটা বিরোধী দল থাকে, এটা হচ্ছে গণতন্ত্রের একটা শুভ লক্ষণ এবং দলটা থাকে। আমি বলছি দেখো, প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটি দল তো তার প্রাসঙ্গিকতাটা হারাতে চায় না, প্রাসঙ্গিক ক্রমে থাকতে চায়।
আজকে যখন তৃণমূল কংগ্রেস হেরে গেল এবং পুরো অনেকটা ম্যান্ডেট নিয়ে বিজেপি গভর্নমেন্টে এলো, তার মানে মুছে গেল তৃণমূল, এটাই তোমাদের কথা সবাই, বা মুছে যেতেও পারে আগামী দিনে, সেটা ঠিক আছে। তবুও কিন্তু তৃণমূল ছাড়া এখনো পর্যন্ত কোনো ডিবেট তোমরা করতে পারছো না। এমন একটা দল তো শেষ হয়ে গেছে, ঋতব্রত তৃণমূল না, ববি তৃণমূল না, চন্দ্রিমা তৃণমূল। এখন ব্যাপারটা কি হয়েছে, এখনকার যুগে সব পলিটিক্স গুলো না এক দ্য সেম জায়গাতে আছে, মানে অল আর স্ট্যান্ডিং ইন দ্য সেম ফুটিং। মানে আমি যখনই ক্ষমতায় আসবো, আমি পার্সোনাল অ্যাটাকে চূড়ান্ত জায়গায় পৌঁছে যাওয়ার ক্ষমতাটা আমি রাখবো। মানে তুমি যে অভ্রকে বলছিলে যে কেন পার্সোনাল অ্যাটাক, একদম ঠিক বলছো তো, আমি সেটা বলছি সাপোর্ট করি। ওটাও ফ্যাক্ট, না একদম খুলে গেছে, ওটাও ফ্যাক্ট, আমি সাপোর্ট করছি। আমি তো ফ্যাকচুয়াল কথা বলছি যে ক্ষমতায় এলে এই সব কথাগুলো বলার তো অধিকার চলে আসে, এটাই তো আজকালকার পলিটিক্স। তো কারণ আমি বলছি যদি আজকে তৃণমূলের প্রতীক চলে যায়, তৃণমূল চলে যায়, আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে মাঠে ঘাটে নেমে তৃণমূল কংগ্রেস করিনি। আমরা হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের কাছে একটা আবেগ, কিছু না, নির্দলে মমতা ব্যানার্জি থাকবে, লোকগুলো মমতা ব্যানার্জি থাকবে, যতই চেষ্টা করুক। দেখুন ব্যাপারটা হচ্ছে যে এই যে কথা হচ্ছিল না যে ভদ্রতা শেখো, 80 জন আজকে যদি 80 জন যদি কালকে আবার যে তৃণমূল আসবে না, মানে এরা একটা ভয় পাচ্ছিল, তার মানে কি করতে হবে, তৃণমূল যেন না থাকে। কিন্তু মনে রাখতে হবে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের আকরুজ্জামান আমার সঙ্গে রয়েছেন। এক সেকেন্ড, আপনি উত্তরটা শুনে নিন। দলের প্রার্থী দিয়ে একা হয়ে থাকবেন। আকরুজ্জামান রয়েছেন, এক সেকেন্ড, আকরুজ্জামান আমার সঙ্গে যোগ দিয়েছেন, আমি গিয়ে তারপর আছি। আকরুজ্জামান রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক। আকরুজ্জামান বাবু, কিশলয় অগ্নিবাণে স্বাগত। আমি কিশলয়, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বেঈমান, গদ্দার, এইসব একটু আগে লাইভে বলেছেন, আপনাকেও বলেছেন, আপনাদের সবাইকে বলেছেন আপনি কি বেঈমান এবং গদ্দার। উত্তর দিন মমতা বন্দ্যোপাধ্যায়। আকরুজ্জামান। দেখুন উনি কি বলেছেন আমি শুনিনি, তবে আপনাকে বলবো যে গাদ্দারের ডেফিনেশন নিয়ে যদি আগামী দিনের চর্চা হয়, নতুন প্রজন্ম দেখবে যে জিনাকে কংগ্রেস লালন পালন করেছে, দেশের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, যিনি কি কলকাতা রাজপথ থেকে জিনাকে তুলে নিয়ে গিয়ে সর্বভারতীয় লেভেলে ওনার পরিচিতি দিয়েছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী করেছিলেন, কংগ্রেসের বুকে কে ছুরি মেরে বিজেপির হাত ধরে আজকে নতুন দল তৈরি করেছে এবং পরবর্তীকালে বিজেপির হাত শক্ত করতে বাংলার বুকে কতবার ও এনডিএর সঙ্গে যোগ দিয়েছে। 2011 সালে কংগ্রেসের হাত ধরে নতুনভাবে সরকারে এসছে, কংগ্রেসের বুকে কে ছুরি মেরে আবার কংগ্রেসকে তাড়িয়ে দিয়েছে। 2024 সালে লোকসভা নির্বাচনে সারা দেশব্যাপী যখন এনডিএর বিরুদ্ধে লড়াই করছে ইন্ডিয়া টিম, তখন ইন্ডিয়া টিম থেকে বেরিয়ে এসে এনডিএকে সুবিধা করার জন্য এনডিএর বুকে কে ছুরি মেরেছে, আগামী প্রজন্ম যখন একটা সেকেন্ড, আপনি একদম ঠিক বলেছেন। এই সমস্ত বেইমানি গদ্দারির হিসেব আপনি যা দিচ্ছেন মুখস্থ করে একদম ঠিক, কিন্তু এগুলো তো হয়েছিল 1998 সাল, তারপর 2004 সাল, তারপর 2006 সাল, তারপর 2011 সাল। এইগুলো সমস্তর শাস্তি আজকে 2026 সালে এসে আপনারা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মানে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলছি না, আমি আপনার লজিকটা বুঝতে চাইছি। দেখুন আমরা মমতা ব্যানার্জির বিরোধিতা কেউ করিনি, এই তো আপনারা দেখেছেন কল্যাণ ব্যানার্জি প্রেসের সামনে এসে বলেছিলেন যে মমতা ব্যানার্জি তার পরিবার কেন্দ্রিক হয়ে গেছেন, একবারে ধৃতরাষ্ট্রের মতো অন্ধ হয়ে গেছে। কল্যাণ ব্যানার্জি যেটা বলেছিলেন ওই বক্তব্য আমাদেরও ছিল যে উনি তার পরিবার ছেড়ে কর্মীদের পাশে দাঁড়ান, আমরা আপনার নেতৃত্বে আগামীতে চলতে চাই। কিন্তু আমরা যখন দেখলাম উনি অন্ধ ধৃতরাষ্ট্রের মতো পরিবারকে ছেড়ে বেরিয়ে আসছিলেন না, তখন বাংলা তৃণমূল কর্মীদের বাঁচানোর স্বার্থে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে। এইটা কখন দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় ধৃতরাষ্ট্র হয়ে গেছেন? এটা ঠিক কোন দিন, কবে দেখতে পেলেন? এটা কবে দেখলেন? আমরা আগেও দেখেছিলাম, কিন্তু যখন নির্বাচনী আগেও দেখেছিলেন, আমার একটা ডেট বলুন, আপনারা ঠিক কবে দেখলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ধৃতরাষ্ট্র হয়ে গেছেন? ভটবির মূল কারণ স্বজন পোষণ।
আমরা যখন 2026 সালে নির্বাচনে পরাজয় ঘটলো, তারপর আপনারা দেখতে করে পেলেন। যখন দেখা গেল যে এখানে পরিবারতন্ত্র হয়েছে, স্বজন পোষণ হয়েছে, দুর্নীতি হয়েছে, তখন আমরা বললাম যে দলকে দাঁড়াতে গেলে দুর্নীতি মুক্ত হতে হবে, পরিবার থেকে বেরিয়ে আসতে হবে। আমরা সেই সময় অনুরোধ করেছিলাম যে পরিবার থেকে বেরিয়ে এসে, এই দুর্নীতি থেকে বেরিয়ে এসে স্বজন পোষণ থেকে বেরিয়ে এসে আপনি যেভাবে বাংলার নেতৃত্ব দিয়েছিলেন নেতৃত্বে আসুন। কিন্তু উনি এই পরিবারতন্ত্র ছেড়ে বেরিয়ে আসতে পারলেন না, তখনই আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করেছি। বুঝলাম, যারা যোগ দিয়েছেন আপনাদের শিবিরে তারা সবাই দুর্নীতিমুক্ত, তাদের একটাও কেস নেই তাদের নামে? দেখুন, দুর্নীতি মুক্ত পৃথিবীতে কেউ হতে পারে না, কিন্তু সমাজের চোখে যেটা আপনারা দেখছেন আমাদের নামে এখন কেউ, আজকে উনার যারা পুরনো দিনে উনার যারা ডাইনে বাঁয়ে সামনে পেছনে যারা উনার সঙ্গে ছিলেন, তারা আজকে বুঝতে পেরে তারা তার সঙ্গ ছেড়ে দিয়ে তার পরিবার বাদ দিয়ে বাংলার সমস্ত নেতৃত্ব আজকে আমাদের সঙ্গে আছে। এক সেকেন্ড মণিশঙ্কর দা দেখছেন তো, দুর্নীতির জন্য তার জন্য এনারা ছেড়ে গেছেন যাতে দুর্নীতি মুক্ত বাংলাকে এবং তৃণমূল কংগ্রেসকে যাতে বাঁচানো যায়। এনারা তৃণমূলকে বাঁচাতে চাইছেন মণিশঙ্কর দা। আমি বলছি যদি মনে হয় যে আমি দেখুন তৃণমূল কংগ্রেসের খারাপ হোক ভালো হোক, আপনি ওনাকে বলুন। মমতা ব্যানার্জির ছবি দেখে তো জিতেছেন, আপনার যদি ভালো লাগে আপনি রাজনীতি ছেড়ে দিন বা অন্য দলে যোগ দিয়ে দিন। আপনি তৃণমূলে থেকে আবার মমতা দিকে গাল দেবেন, সেটা তো ঠিক হয় না। আপনি নিজে বলছেন দুর্নীতি মুক্ত কেউ হতে পারে না, তাহলে আপনার দুর্নীতি বিচার হবে না? আমরা তো অরিজিনাল আপনি বিচারটা যাতে না হয় তার ছবি দেখে উনার ছবি দেখে যদি জিততো তাহলে বাংলার একদম 254 আমি আপনাকে বলি যে বাংলা 294টা আসন উনি জিততেন উনার ছবি দেখলে। আমাদের দলের স্বীকৃতি চাই এবং যারা ক্যান্ডিডেট তাদের যোগ্যতার ভিত্তিতে জিততে হয়। আমাদের দলীয় সিম্বল যেমন আমাদের একটা মূল বিষয়, তার সাথে সাথে যিনি প্রার্থী হন প্রার্থীরও গ্রহণযোগ্যতা অনেক ক্ষেত্রে প্রয়োজনীয়তা আছে। এই কারণে আমরা 80 জন জিতেছি, না হলে 294টাই। আমরা যখন দিদির ছবি নিয়ে নির্বাচনে লড়েছিলাম 294টা আসনে কিন্তু আমরা জিততাম, এটা আপনাকে বুঝতে হবে। সিম্বল এবং প্রাচীন পরিচিতি, আপনাদের এলাকায় একটা করে বিজয় মিছিল করলেন না কেন? এগুলোরও প্রয়োজনীয়তা। তৃণমূল জিতলে তো বিজয় মিছিল হয়, আপনাদের এলাকাতে একটা বিজয় মিছিল করলেন না কেন? আপনি একবার মানুষ আপনাদেরকে চাইছে সেটা একটা পরীক্ষা হোক। আমরা হেরেছি, বাংলাব্যাপী আমরা হেরেছি। বাংলা আমরা আরে মানুষ চাইবে কি, শুনেন, মানুষ চাইবে কি চাইবে না, আবার যখন নির্বাচন আসবে সময় আছে, আবার তার প্রমাণ পাবে। আপনি জানেন না আমরা বিজয় মিছিল করেছি, একটা কথা মনে পড়লো, বিজয় মিছিল করেছি আমরা। যেদিন ভোটের রেজাল্ট বেরোলো, রেজাল্ট বেরোনোর পরে আপনারা সঙ্গে সঙ্গে মমতাদির বাড়িতে গেলেন, কিন্তু আপনারা বেরোলেন সইজাল কাণ্ডে, নাকি আপনাদের সইগুলো নাকি নেয়নি, তাছাড়া আপনারা বেরোতেন না। তাহলে যদি এইরকম দুর্নীতি হয় এরা, তাহলে আপনারা দিদির বাড়িতে গেলেন কেন রেজাল্টের পরে? কি জন্য গেছিলেন? আমাদের নেত্রী ছিলেন, আমাদের ডেকে আপনাকে বলি নেত্রী ছিলেন, নেত্রীর ডাকে গেছিলাম। যখন আমি বলি যখন দেখছি যে নেত্রী সংসদীয় রীতিনীতি জানছেন না, আমাদের বিধায়কের সই জাল করে আবার বিধায়কের বাড়িতে যখন সিআইডি হানা দিচ্ছে, যখন আমরা বিভিন্নভাবে জর্জরিত, আবার নতুনভাবে সিআইডি সই জাল চক্রে বিধায়কদের বাড়ি হানা দিচ্ছে, আমরা এটা তো অসম্মানিত বোধ করেছি যে এই ধরনের ঘটনা কাম্য নয়, তাই আমরা নতুনভাবে সিদ্ধান্ত নিয়েছি, এটা একটা কারণ। তাহলে আকরুজ্জামান সাহেব, আমার একটা প্রশ্ন আছে, আমি আপনাকে বেশিক্ষণ ধরে রাখবো না, কিন্তু বাংলার মানুষের প্রশ্ন তো, কালকে আপনারা নাকি গিয়ে অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ। অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ। আকরুজ্জামান সাহেব, একটা প্রশ্ন নিয়ে নিন। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা নাকি মানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বা ওনার তৃণমূলের যারা সাপোর্টার তারা বলছেন আপনারা গিয়ে কালকে তৃণমূলের পার্টি অফিসটা ঝেপে দিয়েছেন। চুরি করে নিয়েছেন, দখল করেছেন, চুরি করেছেন, দখল করেছেন, রিপিট করুন। দখল করে নিয়েছেন। না, দখলের প্রশ্ন নেই। আমি আপনাকে বলি, হ্যাঁ আপনি শুনে রাখুন আমার মাধ্যমে। হ্যাঁ, আপনার মাধ্যমে শুনছি। ওটা পার্টি অফিস একজন ব্যক্তির বাড়ি ভাড়াটা ছিল, যিনি ল্যান্ডলর্ড, যিনি বাড়ির মালিক,
হ্যাঁ। উনি আমাদের বলেছেন যে জুলাই মাস থেকে পার্টি অফিসটা আমরা দেব না, এটা আপনাদের সকলকে জানিয়ে দিয়েছি। সেহেতু উনি ওপরে 2টো ফ্লোর, নিচে সমস্ত ফাঁকা করে দিয়েছিলেন। যখন আমরা জানতে পারলাম যে নেত্রীর কাছে ওনারা বলেছেন জুলাই মাস থেকে, নেত্রীও কথা দিয়েছেন যে জুলাই মাস থেকে বসবো না, তখন আমরা বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে বলি এটা আমাদের আবেগ তৃণমূলের, সারা বাংলা ব্যাপী এখান থেকে আমরা দলটা পরিচালনা করি। তাকে বাড়ির মালিককে অনুরোধ করি আগামী দিনে এখান থেকেই যতক্ষণ না আমাদের পার্মানেন্ট পার্টি অফিস হচ্ছে আমাদের এখানে বসার সুযোগ দিন, আপনাদের এগ্রিমেন্টটাকে আমরা ফুলফিল করব। আমরা নতুনভাবে বাড়ির মালিকের অনুমতি নিয়ে আমরা সেখানে প্রবেশ করেছিলাম এবং যে এগ্রিমেন্টের কথা বলছেন এর আগে যে এগ্রিমেন্টটা ছিল মালিকের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষে ফিরহাদ হাকিম সাহেবের, আপনি এগ্রিমেন্টটা দেখবেন ফিরহাদ হাকিম সাহেবও আমাদের সঙ্গে একই ঘরে ছিলেন। সেহেতু টেনেন্ট এবং ওনার যখন আমাদের সঙ্গে বটেই, আপনারা খুব প্ল্যান করেই গিয়েছেন। চন্দ্রিমা ভট্টাচার্য আগে থেকেই ভেতরে বসেছিলেন, আমরা তো উনি নাকি দরজা খুলে দিয়েছেন টেনেন্টের অনুমতি এবং বাড়িওয়ালার আমাদের দেখুন চন্দ্রিমাদির সঙ্গে আমাদের দেখা হয়নি। আমরা আমাদের মতো যেটা মানে বাড়ির মালিক বলেছে ডান দিকটা আমরা বসছি, ডান দিকে আমরা বাড়ির মালিকের ঘরে বসছিলাম। আমার সঙ্গে চন্দ্রিমা হয়েছে না, না আমার সঙ্গে চন্দ্রিমা দেখা হয়নি। আমাদের সঙ্গে না, আপনাদের সঙ্গে। আমি না, আমাদের সঙ্গে, আমি টিমে ছিলাম। ঠিক, আমাদের সঙ্গে যারা ছিলাম, আমাদের সঙ্গে আমি যারা বলি, আমার সঙ্গে ছিল আমাদের যিনি বিরোধী দলনেতা, তার সঙ্গে দেখা হয়নি। আমি ছিলাম, ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা হয়নি, আমাদের জাভেদ খানের সঙ্গে দেখা হয়নি, বিপ্লব মিত্র যারা ছিলাম এরকম সিনিয়র নেতা কারোর সঙ্গে দেখা হয়নি। হয়তো কোনো কর্মী গিয়ে থাকতে তার সঙ্গে দেখা হতে পারে, কিন্তু আমাদের টিম লিডার যারা তাদের সঙ্গে চন্দ্রিমাদির আমাদের দেখা হয়নি। আচ্ছা, শেষ প্রশ্ন আপনাকে, শেষ প্রশ্ন আমি ছেড়ে দিচ্ছি আপনাকে, শেষ প্রশ্ন, এখন অনেকে বলেননি এখানে, শেষ প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের এই নতুন তৃণমূলে শুরুতে বলেছিলেন যে উনি আমাদের অ্যাডভাইজার হিসেবে থাকবে, এখন ওই অ্যাডভাইজার থেকেও তাড়িয়ে দিয়েছেন, অ্যাডভাইজারও রইলেন না আর? না না, উনি আমাদের নেত্রী, উনি আমাদের নেত্রী। উনি যদি মনে করেন উপর থেকে আমাদের পরামর্শ দিবেন, নির্দেশ দিবেন, আমরা ওনাকে নেত্রী মেনে নিয়ে ওনার পরামর্শ মতো চলবে। এখনো বলছি উনি আপনাদের পরামর্শ দিয়েছেন গদ্দারি না করতে, আপনারা নিচ্ছেন পরামর্শটা? উনি আমাদের নেত্রী, উপর থেকে পরামর্শ দিবেন, গাইড উনি দিয়েছেন আজকে পরামর্শ, বলেছেন বিজেপিটা করবেন না, গদ্দারি করবেন না, তৃণমূল করে নামে নাকি আপনারা বিজেপি করছেন, এইসব বলেছে আপনারা। উনি নিচ্ছেন পরামর্শটা? আবার বলি বিজেপি না না, ওনার পরামর্শ আপনি তো বললেন আপনি নেবেন পরামর্শ। আমি বলি বিজেপিটা কে করেছে, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রিসভায় কে ছিল? যাব বাবা, আপনি বললেন ওনার পরামর্শ নেবেন, উনি পরামর্শ দিয়েছেন। ওনার পরামর্শ মেনে নিব, আমরা গাদ্দার নই, আমরা অরিজিনাল তৃণমূল কংগ্রেস, অরিজিনাল। ধন্যবাদ, ধন্যবাদ। ওনার পরামর্শ মোতাবেক বলছি, 5 বছর বিজেপির সঙ্গে থেকে ক্ষমতা চাইছি। আমি আসি, অনেক ধন্যবাদ। না, আপনার কথা বুঝে গিয়েছি, উনি পরামর্শ নেবেন, কিন্তু সেই পরামর্শগুলোই নেবেন যেগুলো ওনার পছন্দ হবে, বাকিটা নেবেন না। দেবাশিস চৌধুরী নিলাবো, তারপর আমি দেবাশিসদার কাছে যাচ্ছি। বলুন স্যার, কি মনে হলো? আখরুজ্জামান তো বলে দিলেন যে আমরাই আসল। দেখুন, আখরুজ্জামান যেটা বলছে একদম পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটো যতদিন জেতার ছিল ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি ছিল। আজকে মমতা বললেন জিতলে 294 জিততাম, ওনার ফটো যখন 80টা জিতেছে তাহলে মমতার টিএমসি থাকার মানেটা কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটো যখন ভোটে জেতায়নি তখন মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি নয়। এবার দেখুন, লিগাল পয়েন্টটা হচ্ছে একদম আইন যতটা দাদারা আছে এখানে, অ্যান্টি ডিফেকশন ল পরিষ্কার করে বলছে যে 2/3 অফ দ্য পার্লামেন্টারি পার্টি বা লেজিসলেটিভ পার্টি, এমএলএ বা এমপি, 2/3 বেশি যদি তার ডিফেকশন করে যায় তাহলে সিম্বলটাও তাদের সাথে যায়, যেটা মহারাষ্ট্র আগে হয়েছে। এবার সমস্যাটা হচ্ছে সিম্বলটাকে নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি ব্যক্তি হিসেবে আমি টিএমসি, আমি সিম্বল, আর এই বিধায়ক আর সাংসদরা বলছে যে আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা তৃণমূল কংগ্রেস, আমরা পার্টি, আমরা সিম্বল। এবার এখানে সেই জন্য আপনি যেরকম প্রতিবেদন করলেন যে স্পিকার এবং ইলেকশন কমিশন বিভিন্ন জায়গায় এরা সিদ্ধান্তকে নেবে, তার একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই জন্য অ্যাজ পার অ্যান্টি ডিফেকশন ল যদি 2/3 এমপি বা 2/3 এমএলএ যদি তারা শিফট করে যায়, সিম্বলও তাদের সাথেই যাওয়ার কথা, কিন্তু সেটা মানে আরো লিগাল পয়েন্টস আছে, সবটা নিয়ে সেটা ডিসিশন হবে। এবার বিষয়টা হচ্ছে যখন আখরুজ্জামান বা বিভিন্ন যারা এরা বলছে যে আমাদের নেত্রী ইনি লড়াই করেন, লড়াকু ইত্যাদি ইত্যাদি, তারপরে আবার বলছেন পরিবার কেন্দ্রিক। আমার একটা সহজ প্রশ্ন, মানে রাজনীতির ছাত্র হিসেবে, ব্যক্তি কেন্দ্রিক যদি কোনো দল হয়
এবং তার যদি কোনো নির্ধারিত নীতি মতাদর্শ বা কোনো পলিসি যদি না থাকে, একটা ব্যক্তিকেন্দ্রিক পার্টি, তার একমাত্র কাজ ছিল সিপিএমকে সরানো। সেই কাজটা 2011-তে কমপ্লিট হয়ে গেছে, একটা ব্যক্তিকেন্দ্রিক পার্টি। তো সেই ব্যক্তিকেন্দ্রিক পার্টি পরিবার কেন্দ্রিক হতে কতটা সময় লাগে? এদের 2011 ছিলেন কেন তাহলে? এতদিন করেছেন 2011 থেকে 2026 ওদের বুঝতে লেগেছে যে ব্যক্তিকেন্দ্রিক 4 মে অবধি ওদের সময় লেগেছে, 4 মে লেগেছে জানতে যে ব্যক্তিকেন্দ্রিক পার্টি পরিবার কেন্দ্রিক হয়ে গেছে। আর ব্যক্তিকেন্দ্রিক পার্টি তৃণমূল থেকে জালিসাটা তৃণমূলে কি গেলে সব চুরি দুর্নীতি চলে যাবে? এদের কি বিরুদ্ধে তদন্ত হবে না? এরা জেলে যাবে না? পরিষ্কার কথা। অবশ্যই। আমি নীলাবর কাছে আসি, দেবাশিসদার কাছে আসি। আমি একটা গ্রাফিক্স দেখাতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে কি কি চলে গিয়েছে অলরেডি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের হ্রাস বা ক্ষমতা চলে গিয়েছে। তিনি আর দলের, এরা বলছেন, একটু আগে আকরুজ্জামান বলছিলেন যে আমাদের পরামর্শ দিতে পারেন। আমি বললাম পরামর্শ দিয়েছেন যে আপনারা গদ্দারি করবেন না, বলছেন না না আমরা না, উনি গদ্দার। আমি পরেরটা দেখাই, দলের লোগোটাও চলে যাচ্ছে হাত থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওনার হাত থেকে দলের ব্যাংক অ্যাকাউন্ট চলে গিয়েছে, দলের নাম চলে গিয়েছে, দলীয় কার্যালয় চলে গিয়েছে এবং দলের অনুগতরাও চলে গিয়েছে। ভাইপোকে রাখতে গিয়ে পিসি সব হারিয়েছে, এমনটাই বলছেন বাংলার মানুষ। অবশ্য আছে মণিশঙ্কর দা আছে সাথে, আমি আসি মণিশঙ্কর দা। নীলাভ, আজকের পরিস্থিতিটা কোথায় দাঁড়িয়ে আছে? দেবাশিস দার পরে আসছে, দাঁড়িয়ে আছে হচ্ছে এই জায়গাটায়। দেখুন, তৃণমূল যে দলটা পশ্চিমবঙ্গে চলছিল এতদিন, এই দলটার যে আদর্শের কথা মমতা ব্যানার্জি বললো না, আদর্শ কি ছিল? চুরি এবং চিটিংবাজি। চৌটামে তৃণমূল হেরে গেছে, এখন আর তৃণমূলে চুরি করে খাওয়ার জায়গাটা নেই। তাই যেহেতু চুরি করে খাওয়ার জায়গাটা নেই, যারা এতদিন তৃণমূলে থেকে দেখেছি মন্ত্রী, এমপি, হ্যান নেতা, ত্যান নেতা, বড় নেতা, আধা নেতা, শিক্ষি নেতা এইসব ছিল, সবাই এখন মমতাকে ছেড়ে, চটিচাটা পক্ষ ছেড়ে বালিশচাটা পক্ষে যাচ্ছে। এবং এই যে আপনারা বলছেন মমতা ব্যানার্জির হাতে কি রইলো, মমতা ব্যানার্জি হচ্ছে রাজনৈতিকভাবে দেউলিয়া এবং আজকে সর্বহারায় পরিণত হয়েছে। ওই তৃণমূলের লোকেরা যতই বলুক যে তৃণমূলের লোকেরা যে আজকে মমতার ছবি ছাড়া যেতে যায় না। আচ্ছা, মমতার ছবি ছাড়া যদি না যেত 2021 সালে নন্দীগ্রামে আপনারা সর্বহারা রইলেন না। 26 সালে মমতা ব্যানার্জি নিজে যেখানে জন্মালেন, যেখানে বড় হলেন, যেখানে রাজনীতি করলেন, সেই ভবানীপুরে হারলেন কেন? সেগুলো মাথায় রাখতে হবে। মমতার ছবি দেখে কেউ ভোট দেয় না, মমতার হাতে কেউ নেই। দেখুন আঙুলে এখনো দেখুন ভোট দিয়েছি 29 তারিখে, এখনো ভোটের কালিটা রয়েছে। ভোটের কালি এখন আঙুল থেকে উঠে যায়নি, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আস্ত গোটা তৃণমূল পার্টিটাই উঠে গেল। এটা হলো তৃণমূলের পরিস্থিতি। আর বাদ বাকি এতক্ষণ যা চলছিল এটা তো তৃণমূলের ঘরেও গন্ডগোল। তৃণমূলের এখন দুটো দরজা, আগে তৃণমূলে একটাই দরজা ছিল কালীঘাট, পাশাপাশি এখন আর একটা তৃণমূল হয়েছে বালিশচাটা তৃণমূল। এবার কে চটিচাটার পক্ষে থাকবে, বোঝা যাচ্ছে না। দেবাশিস দা, কে মনে করবে কার মধ্যে এখন লেনিনকে খুঁজবে, মার্কসকে খুঁজবে? দেবাশিস ঘোষ, লেনিন মার্কস বলতেই মনে, দেবাশিস ঘোষকে আনতেই হচ্ছে। দেবাশিস ঘোষ হাত তুলছেন, বলুন দেবাশিস দা। না, আমার লেনিন মার্কসের বলার মতো ধৃষ্টতা আমার নেই। আমি সর্বহারা বললেও আমাকে মানে বেশি প্রাধান্য দিয়ে দেওয়া হবে, অতটা ভালো মানুষ আমি নই। আমি বলতে চাইছি যে এই যে আকরুজ্জামান বা কাউকে যে এক্ষুনি তোমরা একটা আলোচনা করাচ্ছিলে, এই সমস্ত মানুষদের দেখলে মনে হয় যে এরা কিন্তু আসলে কারো হয় না। আজকে যারা অত্যন্ত উল্লসিত এদের নিয়ে বা খুব বেশি উচ্ছ্বাস দেখাচ্ছে, কালকে এরাই এদের বিরুদ্ধে আবার কথা বলতে শুরু করবে। আসলে মুশকিলটা হচ্ছে যে মমতা ব্যানার্জি বা তৃণমূলের প্রচুর দুর্নীতি আছে, এ নিয়ে আমরা প্রচুর সরব হয়েছি, প্রচুর কিছু হয়েছি, কিন্তু এই যে আকরুজ্জামান বা যাদের আপনারা দেখাচ্ছেন যারা রয়েছে, হ্যালো, হ্যাঁ বলুন, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, তারা কিন্তু কেউই ধোয়া তুলসী পাতা নয়। মানে এরা কিন্তু মমতা ব্যানার্জির ছাড়া, মমতা ব্যানার্জির ওই ছবিটা ছাড়া, মমতা ব্যানার্জিকে ছাড়া এদের ইলেকশন জেতার ক্ষমতা কোনোদিন নেই, কোনোদিন ছিল না, কোনোদিন থাকবে না। আমি দাবি করব যে এরা যদি ক্ষমতা থাকে আজকে রেজিগনেশন দিক দিয়ে আবার ইলেকশন লড়ার চেষ্টা করুক। আমি বলছি এরা পারবে না। মানে এরা কেন, মানে যে কজন আছে মমতা ব্যানার্জির ছবি ছাড়া
ইলেকশন জেতার ক্ষমতা নেই। দু জায়গায় ভোট হয়েছে, মানুষ ইদার মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছেন অথবা মমতা ব্যানার্জির বিপক্ষে ভোট দিয়েছেন, এইরকম ভাবে জিনিসটা দাঁড়িয়েছে। তো অতএব সেখানে দাঁড়িয়ে আজকে যারা আপনিও হয়তো কোনোভাবে উল্লসিত হয়ে পড়ছেন বা যারা বিজেপিতে আছে তারা হয়তো উল্লসিত হয়ে পড়ছে যে এরকম তৃণমূল ভেঙে খান হয়ে গেছে। তৃণমূল ভেঙে খান হয়ে যাক, তাতে আমাদের কোনো দরদ নেই, কিন্তু এই মানুষগুলোকে যারা আশ্রয় দিচ্ছেন, এই মানুষগুলোকে যারা তৃণমূল ভাঙছে, তৃণমূল কালের নিয়মে ভাঙছে, নিজেরাই ভাঙছে। এবার যদি পাশের বাড়ি ঝগড়া হয় আমরা দিকে হাসতেই পারি, হাস্যকর জিনিস তো হাসবো। আকরুজ্জামান মমতা, আচ্ছা উনি শেষ করুন, আসি দেবাশিস দা, অপরের কাছে আসি, শেষ করুন দেবাশিস ঘোষ। আমি বলতে চাইছি এদেরকেই তো আমন্ত্রণ করে কারো বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, বিনা নিমন্ত্রণে তো যাচ্ছেন না। এবং মানুষ মূর্খ নয়, মানুষ এটা বোঝে যে এদেরকে কারা উস্কাচ্ছে, কারা উস্কাচ্ছে। দেবাশিস দা, কারা উস্কাচ্ছে বলুন, কারা উস্কাচ্ছে? বিজেপি উস্কাচ্ছে, তার নিজের বিজেপির উত্তর নেব, আমরা উত্তর নেব, আমরা কাউন্টার করব। উত্তরটা নিয়ে নিতে বিজেপি উস্কাচ্ছে, বিজেপির কাছে শুনি কেন উস্কাচ্ছে না। যখন আমাদের বয়স কম ছিল কলকাতায় অনেক সময় সার্কাস হতো, লোকজন টিকিট কেটে সার্কাস দেখতে যেত। আজকে যদি তৃণমূল সার্কাস নামক এই পার্টিটা ফ্রিতে সার্কাস দেখায়, আমরা সে সার্কাস দেখবো না? আমরা অবশ্যই দেখবো, আমরা মজাও পাবো। ভাই তোমরা যা খুশি করো, চুলোচুলি করো, রাস্তায় বাদর নাচ নাচো, যা খুশি করো, আমরা সার্কাস দেখবো। আমাদের এখানে কোনো রোল নেই, কিন্তু সার্কাস দেখালে আমরা দেখবো। আমরা তো রাজনৈতিক দল, বিপক্ষের রাজনৈতিক দল। তোমাদের দল মানে তৃণমূল কংগ্রেস এই সমাজে থাকার কোনো অধিকার নেই। 15 বছরে এই রাজ্যকে 150 বছর পিছিয়ে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেস উত্তর দিচ্ছে মণিশঙ্করদা, তত সমাজের মঙ্গল। মণিশঙ্করদা হাত তুলছে, কাউন্টার করছে। কংগ্রেস বিদায় নিচ্ছে। আমরা যে কিশোরয় এই তৃণমূল কংগ্রেসের এই দলটাতে দুর্নীতি হয়েছে, এই দলটাতে মানে চুরি হয়েছে, এটা একদম জলের মতো পরিষ্কার, এটা নিয়ে কথা নয়। তার মানে আমি ওটা বলছি না, আমি বলছি বিজেপির, আমি বলছি রাখতে হবে। বিজেপির কি হয়নি? বিজেপির নিটপিজি নিয়ে সারা হচ্ছে, বিজেপির রাম মন্দিরে চুরি নিয়ে কত কিছু হচ্ছে। আমি বলছি আরে ভাই, বিজেপি তো রাম মন্দিরটা বানিয়েছে, রাম মন্দিরটা তো বিজেপি বানিয়েছে। এতদিন ধরে এই টিভিটা তো আমরা করে লিগ্যাল অ্যাসপেক্ট যেটা বলছো যে মার্জারের কথা, দাদা আমি দুটো মামলা করেছিলাম, সাবিত্রী মিত্রের মামলা করেছিলাম, পরবর্তীকালে মুকুললাল মামলাটা আমি দেখেছিলাম। মার্জারটা হচ্ছে একটা কনস্টিটিউশনালি এটাও প্রেসিডেন্স আছে যে যদি সিম্বলি ঝামেলা হয়, অ্যান্টি ডিফেকশন ল যদি অ্যাপ্লাই না হয়, তাহলে ওদের পুরো যত এমএলএ এমপি আছে তাদের সাসপেন্ড করা হয়। আপনি অ্যান্টি ডিফেকশন নিয়ে কথা বললেন, ডিফেকশন লটা আমার পড়া আছে 10 শিডিউলে, আপনি দেখবেন সেটা হচ্ছে যে একজন যদি কোনো পার্টিতে চলে যায় সেটা তখন হিট করবে, কিন্তু ওয়ান থার্ড যদি চলে যায়, তার মানে যদি তৃণমূলের থেকে একটা মেজর পার্টি বিজেপিতে জয়েন করে, নীলাভ বলছে যে আসলে কেউ তো তৃণমূল ছাড়েইনি। আমি আর্টিকেল ধরে বলছি 10 শিডিউলে, আমি বলছি যে মার্জারের কথাটা পার্টি জয়েন না করে তখন ডিবেটটা আমি 30 সেকেন্ড বলছি যে অ্যান্টি ডিফেকশন যে কথাটা বলছেন, মার্জারটা হচ্ছে যদি 2/3 মেজরিটি যদি অন্য পার্টিতে জয়েন করে অ্যান্টি ডিফেকশন আসবে না, এখানে শিফট করছে না। কিন্তু যদি আপনি সিম্বলের কথা বলেন, সেই ক্ষেত্রে ওই যারা জিতলো তাদের নিয়ে হবে না, পার্টির যারা সভাপতি আছে, আমি বলছি আপনাকে এখানে প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট পুরোটা ফাইল আছে ভাই, আছে প্রেসিডেন্ট আছে দাদা। বেশ, আমার পার্টি আমি পয়েন্টে ফিরবো, আমি একটা প্রতিবেদন দেখাতে চাই। গতকাল তৃণমূলের পার্টি অফিসটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পিসি ভাইপোর হাত থেকে বেরিয়ে বালিশচাটা তৃণমূলীদের হয়ে গেল, তখন কি হলো তাই নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, ব্যাক টু ব্যাক দেখুন। ভবনের সামনে সেন্ট্রাল ফোর্স নামানো হলো, আমরা দেখতে পাচ্ছি সিআরপিএফ এর জওয়ানরা তারাই এলেন যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না
ঘটে, কোনো রকম কোনো অশান্তির ছবি না ঘটে, তার কারণে এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হলো। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রগতি ময়দান থানার যে পুলিশ, সেই পুলিশ বাহিনী যেরকম রয়েছে, যারা এই মুহূর্তে গেটের বাইরে বসে রয়েছে, তারা কি কারণে বসে রয়েছে তাদেরকে সরে যাওয়ার জন্যই জানানো হচ্ছে। বৈশ্যানর চট্টোপাধ্যায় রয়েছে, অন্যদিকে কুণাল ঘোষ, তারা রয়েছে। এই পুলিশের সঙ্গে কথা বলছে কুণাল ঘোষ এবং বৈশ্যানর চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই রাস্তা, অর্থাৎ তৃণমূল ভবনের সামনে যে রাস্তা রয়েছে, সেই রাস্তা এই মুহূর্তে ঘিরে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা নাটকীয়তার ছবি বিকেল থেকে দেখা গেছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, সেই তৃণমূলে যারা এই মুহূর্তে রয়েছে, তারা বিকেল থেকে এলেন এবং এই তৃণমূল ভবন, সেই তৃণমূল ভবনের ভেতরে প্রবেশ করলেন। যাওয়ার সময় বাইরে তালা বন্ধ করে দিয়ে তারা চলে গিয়েছিলেন। এখনো পর্যন্ত তালা দেওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভিডিও জার্নালিস্ট অমিত নাথের সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, কলকাতা। গতকাল যারা গিয়ে তালা দিয়ে এলেন, ওটা ভাড়ায় ছিলাম আমরা। ভাড়াটা কতদিন পর্যন্ত ছিল, এই তার ডকুমেন্ট। এটা হচ্ছে 2027 সালের অক্টোবর পর্যন্ত অফিসটা আমাদের নেওয়া ছিল। কোনো ব্যক্তি চলে যেতে পারেন, কিন্তু ইনস্টিটিউশন চলে যায় না। এটা ইনস্টিটিউশনের সম্পত্তি, এটা মাথায় রাখতে হবে। আমাদের সম্পত্তিও, মামাটি মানুষের সম্পত্তিও কেউ জোর করে দখল করতে পারে না। আর যারা বলে বেড়াচ্ছেন টাকা পাননি, তারা দেখুন তো এই চেকগুলো প্রতি মাসে মাসে কারা দিয়েছে। আমরা যদি না দিয়ে থাকি, তাহলে আমাদের কাছে এত ডকুমেন্ট কোত্থেকে এলো? দেখুন দেখুন, মেনটেনেন্স করি আমরা, প্রতি মাসে 1 লাখ টাকা করে ভাড়া দিয়ে আমরা চেকে, ইলেকট্রিসিটি বিল দিয়ে আমরা, কর্পোরেশনের যা যা লাগে দিই আমরা। আর আপনারা গিয়ে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে গিয়ে তালা দিয়ে দিচ্ছেন। একটা বাড়ি তালা দিতে পারবেন, কিন্তু মনে রাখবেন, হৃদয়কে কখনো তালা দেওয়া যায় না, মানুষের হৃদয়কে। কাজেই প্রস্তুত থাকুন আগামী দিন। আমাদের পুরনো বিল্ডিংটা তৈরি হচ্ছিল বলেই, ভেঙে ভেঙে পড়ছিল বলেই আমরা একটা বিল্ডিং ভাড়া নিয়েছিলাম, রীতিমতো চেকে ভাড়া দিই। আর কত ডকুমেন্ট দেখতে চান আপনি? আপনাদের পরপর একটার পর একটা সব দেখিয়ে যাবো। না, অব্র যেটা বলছিল, দারুণ সার্কাস, দারুণ নাটক, দুই তৃণমূলের দল এখন যদি রাস্তার মাঝখানে বাদর নাচন হয়, আমরা দেখে মজা পাবো না? তার মানে মজা পাবো না, এক সেকেন্ড, তৃণমূলে তো তাই হচ্ছে, তৃণমূলে তাই হচ্ছে, তৃণমূলে তাই হচ্ছে। একদিকে বালিশ চাটা, একদিকে চুটি চাটা। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, কিশোরয় অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আমি নিচ্ছি, নিয়ে প্রত্যেকের কাছে আমি যাব। দেবাশিস ঘোষ, আপনিও রয়েছেন, আপনার কাছে, প্রত্যেকের কাছে যাবো। 30 সেকেন্ডস করে আমার কাছে সময় রয়েছে, আমি যাচ্ছি। প্রশ্ন, সব হারিয়ে কি এক ঘরে হবেন বা হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? উনি দেখাচ্ছেন, কাগজপত্র দেখাচ্ছেন, বিল দেখাচ্ছেন, ফিরবো, বিল দেখাচ্ছেন, কাগজপত্র দেখাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ দেখাচ্ছেন, বলছেন এই দেখুন পার্টি অফিসটা আমাদের নেওয়া, বিল রয়েছে, প্রতি মাসে আমরা ভাড়া দিয়েছি সেইটার কাগজ রয়েছে, এগ্রিমেন্ট রয়েছে। তাহলে গিয়ে বসছেন না কেন? তাহলে গিয়ে বসছেন না কেন পার্টি অফিসটায়? তাহলে কেন ঋতব্রত পন্থী বালিশ চাটা তৃণমূলরা কালকে গিয়ে তালা দিয়ে এলো? যান কোর্টে, নিয়ে নিন পার্টি অফিসটা ফেরত, গিয়ে বসুন পার্টি অফিসে। কেন পারছেন না? আপনি কি এক ঘরে হয়ে গেছেন? দেবাশিস চৌধুরীকে দিয়ে শুরু করছি, 30 সেকেন্ড। দেখুন, এখানে সমস্যাটা সিম্বলটাকে নিয়ে হচ্ছে, পার্টি কার দখলে আছে, আর লেজিসলেচার মানে বিধানসভা বা লোকসভাতে তাদের বিধায়করা, সাংসদরা কার সাথে আছে, এটাই হচ্ছে সমস্যা। এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গেছে হেরেন, উনি বিধানসভায় নেই, উনি লোকসভাতে নেই, কোথায় নেই, উনি এই দুটো হাউসের বাইরে আছেন। এবার হাউসের বাইরে থেকে উনি টিকিট দিয়েছিলেন, ভোট লড়েছেন, ভোটেও হেরে গেছেন। এবার ওনার সাংসদ বিধায়করা কি করছে, এর উপরেই প্রশ্ন। যেহেতু তাদের বিধায়ক আর সাংসদরা অন্য কোনো পার্টি জয়েন করেনি, সাংসদরা করেছে, সাংসদরা ত্রিপুরার একটা পার্টি সংগঠনরা জয়েন করে নিয়েছে। সেই জন্য যদি সাংসদদের বিষয়টা যদি ক্লিয়ার হয়ে যায়, সাংসদরা যদি একবার তৃণমূল কংগ্রেসের সিম্বলটা পেয়ে যায়, সেই প্রেসিডেন্সে কলকাতাতেও বিধানসভাতে সিম্বলটা এই ব্রেকআপে গ্রুপ এদেরই পাওয়ার কথা। তার জন্য সময় তার উপর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বেশ, দেবাশিস ঘোষ, 30 সেকেন্ডস। আমার একটা প্রশ্ন কিশোরায় তোমার প্রতি থাকবে, বা যারা বিজেপির আছে তাদের বলবেন, তারা তোমরা সব নামকরণ করেছো, কালীঘাট তৃণমূল, বালিশচাটা তৃণমূল, আর যে তৃণমূলীরা বিজেপিতে গিয়ে জয়েন করেছে তাদের দলটাকে তুমি কি নামকরণ করছো একটু কাইন্ডলি বলবে। 1 নম্বর।
2 নম্বর হচ্ছে দেখো আমরা কোনো অরাজকতাকে কিন্তু মাঝে মাঝে আমরা যে অরাজকতা দেখছি না, যে এই যে পুলিশের সামনে মানুষ ডিম ছুটছে আমরা কিন্তু হঠাৎ আনন্দ পাচ্ছি। এই অরাজকতাতে আনন্দ পাওয়ার কোনো কারণ ঘটেনি। আমাদের কাছে নতুন সরকার এসছে, আমরা সরকারের থেকে গুড গভর্নেন্স চাই। আমরা এই যারা দুর্নীতি করেছে সেই দুর্নীতিবাজদের নিয়ে রাজনীতি করে নতুন রাজনীতির আমদানি করার কোনো মানে আছে বলে আমার মনে হয় না। তাদের যে অভিযোগ আছে সেই অভিযোগের হয়তো দেবাশিস দা হয়েছে 30 সেকেন্ড বলেছেন তো, আমি বলছি আর যাই হোক বামপন্থীদের থেকে জ্ঞানের বাণী শুনবো না। এই এত জ্ঞানের বুলি উড়াচ্ছে, এরা তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট সঙ্গে ভোট লড়েছে। ইন্ডিয়া জোট কারা ছিল? বামপন্থী দলগুলো ছিল, এদের কেন্দ্রীয় নেতৃত্ব ছিল। এখন বড় বড় ডায়লগ দিচ্ছে, ভাই এসব কথা আপনাদের মুখে মানায় না। আপনারা এই তৃণমূলের সঙ্গেই জোট করেছেন, জোট করে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ভোট লড়েছেন। আপনারা সব জেনে শুনে এই 2 নম্বরই দলটার সঙ্গে ছিলেন এবং এই মুহূর্তে দাঁড়িয়েও আছেন, এই মুহূর্তে দাঁড়িয়েও আছেন। কেন আপনারা নবুদ্ধ বিজেপি আমরা জানি না, নাটক করছেন। দেখুন কিশোর, একটা দল হেরেছে, একটা দল জিতেছে, দুজনকেই স্বাগত, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। এটা একটা রেগুলার প্রসেস। আমার কথা হচ্ছে রাজনীতির যে স্বচ্ছতাটা, সেই কথাটার জন্যই দেবাশিস দা বা আমি দুজনেই একটা কথাই বলছি যে রাজনীতিকে স্বচ্ছ রাজনীতি আনতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির জন্য এটা হচ্ছে না। দুই লাস্ট কথাটা প্লিজ, শেষ কথাটা আমার হচ্ছে কি চলে প্লিজ শেষ কথাটা আমার হচ্ছে আজকে যেরকম ভাবে ধরুন আজকে একটা এগ্রিমেন্ট দেখাচ্ছে, সেই এগ্রিমেন্টটা ব্রেক করে ভাড়াটিয়া দখল নিয়ে নিচ্ছে। তার মানে যত ভাড়াটিয়া এখন আছে তারা কিন্তু সেই মালিকরা দখল নিতে পারে। তাহলে শাসকের আইন না আইনের নীলাভ একদম শেষ করে ছোট্ট করে 10 সেকেন্ড। তৃণমূল পার্টিটার অবস্থা পাড়ার ক্লাবের মতো, একবার এগিয়ে তালা মারছে, ও গিয়ে তালা মারছে, এখন এই সমস্ত চলছে। আদতে দেখুন, হেরো মমতার সঙ্গে কেউ থাকতে চায় না বলে তৃণমূলের মধ্যে ক্ষোভ বিক্ষোভ বিদ্রোহ, এবং এটা হতেও পারে কারণ মমতা ব্যানার্জি পরপর 2 বার সিটিং মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় আজকের বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হেরেছেন, 2021-এও হেরেছে, 26-এও হেরেছে। অপ্রাসঙ্গিক ব্যক্তিত্ব এই মমতা ব্যানার্জি। এখান থেকে এই পোল রেজাল্ট দেখাবো, দ্রুত দেখিয়ে আজকের ডিবেট শেষ করব। আপনারা কি জানালেন, আপনারা কি বললেন? পোল রেজাল্টের ফেসবুকের রেজাল্ট দেখাবো। আপনাদের প্রশ্ন করেছিলাম একদম শোয়ের শুরুতে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোকে বাঁচাতে গিয়ে দলটাকেই উচ্ছন্নে পাঠিয়ে দিলেন। আপনারা কি বলছেন? ফেসবুকে ভাইপো ছাড়া সবাই কি হাত ছাড়বে মমতার প্রশ্ন ছিল, 84% হ্যাঁ বলছেন ফেসবুকে। পরেরটা দেখাবো এক্স হ্যান্ডেলে ভাইপো ছাড়া সবাই হাত ছাড়বে মমতার। মানুষ কি ভাবছেন? এর মধ্যে তৃণমূলের লোকেরা নিশ্চয়ই ভোট দিচ্ছে বলে আমার মনে হয়। এক্স হ্যান্ডেলে প্রায় 83% মানুষ বলছেন হ্যাঁ, যে হ্যাঁ ভাইপো ছাড়া আর কেউ থাকবে না পুরনো তৃণমূলে, আর মণিশঙ্করদা থাকবেন। আচ্ছা বেশ, ইউটিউবটা দেখে নি লাস্ট। ইউটিউব দেখে আজকে শেষ করতে হচ্ছে। ইউটিউবে প্রায় 93% মানুষ বলছেন যে হ্যাঁ সত্যি আর কেউ থাকবেন না, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পিসি আর ভাইপোই থাকবেন, বাকি সবাই ছেড়ে দেবেন তাদের হাত। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রান্না খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।